আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থাকার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করছেন আপনারা অনবরত, তাই আপনাদের কাছে কৃতজ্ঞ। তো প্রতিটা ভিডিওতে আপনার লাইক এবং কমেন্টস করুন, কিছু না পারলেও জাস্ট যে কোনো একটা চিহ্ন দিন কমেন্টসে, এতে আরও 1000 জন লোকে দেখে। হেডলাইন এবং ব্যানারে দেখলেন যে আমি বললাম যে কিছু একটা হতে চলেছে, বড় কিছু। আসলে কি হতে চলেছে, সেটা হচ্ছে কি হতে চলেছে, এটা এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। তবে কিছু একটা হবে এমন আমার কাছে মনে হচ্ছে। আমার এই মনে হওয়ার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কারণ আমি কোনো না, যে মানে পীর না, যে বা অ্যাস্ট্রোলজার না, যে আমি বলতে পারি যে এই হবে কালকে। না ভাই, আমি হয়তো আমার ধারণাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মনে হচ্ছে আমার যে এটা হইতে পারে, এইটাই আপনাদের কাছে শেয়ার করছি। হয়তো আপনারা আমার চেয়ে আরো 1000 গুণ বেশি বুঝেন, কারণ আপনারা দেশে আছেন, আমি তো বিদেশে। তা আমার কাছে আপনারা বেশি বুঝেন, এটা আমি জানি। কারণ আপনারা যেহেতু ফিল্ডে যারা আছে, তাদের সাথে মশকারি করার কিছু নেই ভাই। এখন এমন কিছু না, আবার এটা মনে করেন না আপনারা যে কিছু একটা ঘটবে বলতে আমি কি বলছি যে কিছু একটা ঘটবে তার মানে কি। না না না, এটা এটা বিদেশে পলাতক কেউ ঘটাইতে পারবে না, বা ওই যে ফেসবুকে এখন যেসব পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবরাও পারবে না। এটা যা ঘটবে তা হচ্ছে যে সম্ভবত দেশের ভেতরের আমাদের কিছু লোক এবং সাধারণ জনগণ। আপনারা অলরেডি দেখতেছেন যে তেল নিয়ে একটা তেলেস্মাতি চলতেছে, টিকা নিয়ে একটা তেলেস্মাতি চলতেছে। টিকা তো নাই, শত শত শিশু মারা যাচ্ছে। এইটা যদি ধরেন শেখ হাসিনার আমলে যদি এভাবে যদি একদিনে 10টা শিশু বা 15টা শিশু মারা যেত, ও খোদা, তাইলে দেখতেন যে বলতেছে আল্লাহর গজব, আল্লাহ নিজে নামায় ফেলাইতো এরা। আল্লাহরের নিচে নামায় কইতেছে, আল্লাহই কইছে এটা আল্লাহর গজব। এখন কিন্তু কিছু বলে না। তো কেন বলে না? কারণ কি জানেন, এই টিকা ব্যবসার যে পয়সা, এই শিশুদের টিকা মারার যে পয়সায় মারা খাওয়ার পেছনে জমাইত্তারাও জড়িত, বিএমপিও জড়িত, ইনুস কাকা তো জড়িত। 3 দল, মানে এরা সকলে মিলে টিকার পয়সা খাইছে, টিকার বাজেট খেয়ে ফেলছে। তেলের অবস্থা সেম, এই জন্য এরা দুইজনের কেউ বলে না। ওরা কয় যে 8 বছর আগে থেকে টিকা নাই, এই জন্য এই অবস্থা। এরা কয় যে তেল নাই যুদ্ধের কারণ। আরে বেটা, তোমরা কেউ তেলের সংকট বা টিকার সংকট নিয়ে সংসদে কথা বলো না কেন? কারণ এগুলো বলবে না। এগুলো বললে যদি কিছু বাইরে যায়, মুখ ফসকা ধরেন যদি কেউ বাইরে যায়, তখন কি হবে? এই কারণেই এরা কেউ বলে না। তো আমি যে জন্য আপনাদেরকে বলছিলাম যে হয়তো হইতে পারে, যে কিছু একটা ঘটার সম্ভাবনা আছে। সেটা আমার যা মনে হয় এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা, কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা, শাস্তির বিধান যোগ করে যেভাবে চলছে, যদি এটা পাশ হয় বা এটা পাশের কোনো প্রক্রিয়া চলে, বা আগামী সোমবার থেকে যে কোনো দিন, এমনও তো হইতে পারে না যে হঠাৎ করে আমরা আপনারা সবাই ঘুম থেকে উঠে দেখলাম যে শেখ হাসিনার একটা লাইভ ভিডিও চলছে। মানে নেত্রীর সরাসরি, যে আমি যেভাবে আসছি এইভাবে লাইভ এসে 2 মিনিট কথা বলছে। এরপরে কি ঘটবে বুঝতে পারছেন? এরপরে কি ঘটবে এখনো অনেকের কাছে আছে যে নেত্রীর চেহারা দেখছি না, বা নেত্রীর কথা আমরা সরাসরি শুনছি না, হয়তো ভয়েস রেকর্ড দিচ্ছে বা এই লাইভে আসছে, এগুলো দিয়ে হয়তো ওইভাবে কিছু হচ্ছে না। কিন্তু নেত্রী যদি একবার ফেস আইসা বলে যে "এই তোরা সব বেরো, আমি আসছি কালকে, তোরা সব বেরো", অবস্থাটা কই দাঁড়াবে জানেন? এইসব বিদেশের পলাতক বা ফেসবুকের পঞ্চপাণ্ডব ওদের দেওয়া হবে না। সেদিন দেখবেন যে রাস্তায় ওই যে কুলি মজুর সব নেয় মাজা বেকা। তো কখন যে কি ঘটবে বা কি ঘটতে পারে, সেটি আসলে চিন্তা করছি। আমার সিক্স সেন্স বলতেছে যে আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর মনে হয় এরকম কোনো একটা বিস্ফোরণ ঘটবে। ভাই, তবে কোন বিস্ফোরণ বা কি ধরনের বিস্ফোরণ ঘটবে সেটা জানি না। তবে একটা কিছু হবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা যেমন আমাকে কমেন্টসে জানাতে পারেন,
কারণ আপনারা ফিল্ডে আছেন, আপনারা দেশের ভেতরে আছেন, অলিতে গলিতে আপনারা চলেন, আপনারা জানেন পাবলিকের অবস্থা, বিস্ফোরণের অবস্থা, কোথায় কি সব আপনারা আমার চেয়ে 1000 গুণ বেশি বুঝেন। আর আমি যা বলি তাই তো আপনাদের মতো কোনো ভাই বন্ধু হয়তো কোনো কিছু শেয়ার করে, কিছু বলে, কিছু ইনফরমেশন শেয়ার করে, সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। সেই ধরনেরই, এই জন্যে আমি লিখেছি যে কিছু একটা কি ঘটতে পারে কিনা। এখন কি ঘটতে পারে, নেত্রী কি সরাসরি কোনো ভাষণ দিতে পারে এসে, নাকি নেত্রী যে কোনো দিন হয়তো 24 বা 48 ঘন্টার অর্ডারে সরোয়ার্দী উদ্যানে এসে নেমে জনসভা করে ফেলতে পারে। কোনটা হবে, কে কি চাচ্ছে, ডিপ স্টেটের অবস্থা কি, কোন দিকে ঘুরছে? ওই যে একটা গান ছিল না নির্বাচনে, কি কার পাশা চলছে, কার কিরকম, আসলে কোথায় কি হচ্ছে কিছুই কি বোঝা যায়? একটা গুমট আবহাওয়া, মানে অবস্থাটা এমন যে গুমট, মানুষ কোনো কিছুই নাই, একদিকে নাই হামের টিকা, একদিকে নাই পেট্রোল। আবার গতকালকে না জানি গত শুক্রবারে সম্ভবত বিএনপির কোন এক চিফ হুইপ সম্ভবত কুমিল্লা বা ফেনীর এইখানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী 2 মাসের ভিতরে অনেক লোক গ্রামে চলে যেতে হবে। কেন ভাই, ঢাকা শহরে কি পারমাণবিক বোমা পড়বে? সিটাং শহরে পারমাণবিক বোমা পড়বে যে 10 কিলোমিটারের ভিতরে সব ছাই হয়ে যাবে, হিরোশিমা নাগাসাকির মতন, বাকি সব গ্রামে চলে যেতে হবে? কোনটা? তার মানে কি গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যাংক, বিমা সব বন্ধ হয়ে যাবে? লকডাউন দিয়ে দিবেন? তেল নাই, টিকা নাই, চাউল নাই, ডাইল নাই, সবাই গ্রামে যান? কোনটা হবে? নাকি ফুল কলাপস করে যাচ্ছেন আপনারাও, যা খাওয়ার তা খেয়ে নিছেন? নাকি মায়ানমারের সাথে কোনো যুদ্ধে মায়ানমার বোমা মারবে চিটাং ঢাকায়? কারণ মায়ানমার গভর্নমেন্টের ওই ক্যাপাসিটি আছে বোমা আমাদের দেশে এসে পড়ার? কোনটা হবে? নাকি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ঢাকা চিটাঙে ওই যে হিজবুত তাহরিরে ধরার জন্য? কোনটা হবে? সব কিছু যদি একটু দেখেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন যে কিছু একটা হওয়ার সম্ভাবনা, মানে কিছু একটা ঘটবে এইটা বলতে পারি, তবে কি ঘটবে সেটা বলতে পারি না। সুতরাং আপনাদের কাছেও যদি মনে হয় এমন কিছু, কমেন্টসে জানাতে পারেন, নিজেদের মতামত জানাতে পারেন। এটা এমন না যে মানে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে। আপনারাও চিন্তা করেন, আপনারাও জানান, হয়তো আপনাদের চিন্তা আমার চিন্তা সব মিলে আমরা হয়তো একটা কনক্লুশনে পৌঁছাইতে পারবো যে কি হতে যাচ্ছে, কি হবে। শেখ হাসিনা ইস্যুতে এসে সমস্ত ব্যাপারটা চটকে গেল। মিটিং কালকে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের মিটিং হচ্ছিল, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির খুনিদের প্রত্যর্পণ নিয়ে একটা জট পেকে গেল। এই জটটা কখন ছাড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। এক কথায় বলা যায় যে শুরুতেই চুনা ফেলে দিয়েছেন আমাদের খলিলুর রহমান। এক তো হচ্ছে এই শারমিন চৌধুরী, প্রাক্তন স্পিকার, তার অ্যারেস্ট, সেটা বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগে এই ব্যাপারে মানে বিএনপি সরকারের মনোভাব কি সেটা পরিষ্কার উনি বলেছেন, জয়শঙ্করজি বলেছেন। এখন আমাদের কাগজে কূটনৈতিক ভাষায় যেটুকু বলা যায় সেটুকু আমাদের কাগজে বেরিয়েছে। জয়শঙ্কর আর খলিলুরের কথা উঠল হাসিনা প্রসঙ্গ। ছোট খবর বেরিয়েছে, খুব ডিটেলে নয়। আমি অন্যান্য অনলাইন মিডিয়াগুলোও দেখলাম, সেখানেও খুব ছোট খবর বেরিয়েছে, কিন্তু ভেতরের ব্যাপারটা আমি আপনাদের পরে বলছি, আগে খবরটা পড়ে দিই কি বেরিয়েছে। বাংলাদেশের নতুন বিএনপি সরকারের প্রথম সরকারি প্রতিনিধি হিসেবে গতকাল নয়াদিল্লিতে এসে আজ সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক দৌত্য সারলেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রের খবর, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি
ফের জানানো হয়েছে অন্য দেশে বাংলাদেশের জন্য ভিসা সহজ করার বার্তা দিয়েছে নয়াদিল্লি। আজ দুপুরে নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে জয়শঙ্করের সঙ্গে কোহলির 1 ঘন্টার বেশি আলোচনা হয়। দুই মন্ত্রী একান্তে কিছু কথা বলেন। জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আমরা আমাদের সহমত পোষণ করেছি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলি পর্যালোচনা করেছে। এই লক্ষ্যে দীর্ঘ পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক আরও হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে তারেক রহমানের ভারত সফরের পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু যদিও ভারতের পক্ষ থেকে এমন কোনো রকম পূর্বাভাস পাওয়া যায়নি। খলিলুর আজ বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ মন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। খলিলুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানান। জবাবে পুরো বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে ভারত সরকারকে ধন্যবাদ জানায় খলিলুর। ধৃতদের প্রত্যর্পণের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মানে হাদির খুনিদের ব্যাপারে ফেরত দেওয়ার ব্যাপারে খবরটা এখানেই শেষ। ফেরত দেওয়ার ব্যাপারে দুই সরকারই ঐক্যমত হয়েছে। কিন্তু শুরুতেই উনি যেটা বললেন, 1 নম্বর পয়েন্ট খলিলুর রহমান, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, প্রত্যাবর্তন নয়, প্রত্যার্পণ, এবং আসাদুজ্জামান খান তার প্রত্যার্পণ, এই দুটো নিশ্চিত করতে হবে। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্মুথ চলতে পারে। তো তারপরেতে জয়শঙ্করজি বলেন যে আপনার যা যা বলার আছে, তা 1 ঘন্টায় মিটিংটা চলে, আপনার যা যা বলার আছে আপনি আগে বলে দিন, আমি নোট ডাউন করে নিই, তারপর আমি একটা একটা করে উত্তর দেব। তখন উনি তিস্তা জল চুক্তি থেকে আরম্ভ করে জলবন্টন চুক্তি, তারপর আমাদের ডিজেল সরবরাহ, পণ্য সরবরাহ, ট্রান্সশিপমেন্ট, তারপরেতে তুলা রপ্তানির ব্যাপার, এইগুলো পরপর উনি বলে যান এবং ভিসা সংক্রান্ত ব্যাপারটা উনি তোলেন যে ভিসা দিতে সহজ করতে হবে, ভিসা পদ্ধতি, বিশেষ করে ট্রাভেল ভিসা এবং অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসাগুলো দেওয়া হয় সেই ভিসা। জয়শঙ্করজি বলেছেন এই ব্যাপারে আমরা কথাবার্তা বলবো। আপনাদের মনে আছে প্রণয় ভার্মা একবার বলেছিলেন যে খুব তাড়াতাড়ি ট্রাভেল ভিসা দেওয়া হবে। আমি তখন বলেছিলাম এটা ভারতের মানে ঘোষিত নীতির বিপরীতে গিয়ে উনি এই কথাটা নিজে থেকে বললেন কি করে। সঙ্গে সঙ্গে তাকে ভারতে ডেকে পাঠানো এবং তড়িঘড়ি উনি রাত্রিবেলা ভারতে ছুটে আসেন। তারপরে নতুন রাষ্ট্রদূত আপনাদের ওখানে নিয়োগ করার কথাগুলো ওঠে। অর্থাৎ তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা যে ভারতের কথা নয়, সেটা কিন্তু অনেক আগেই আমি বলে দিয়েছিলাম। আজ পর্যন্ত কিন্তু ট্রাভেল ভিসা চালু হয়নি এবং ভারত বলেছে আমরা চেষ্টা করছি, খুব শিগগির কথাবার্তা আমরা বলবো। এইবারেতে সব যখন কথাবার্তা খলিলুর রহমানের হয়ে যায়, তখন এবার জয়শঙ্করজি কথা বলতে শুরু করেন। উনি প্রথমেই বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গকে বাদ দিন। এই দুটো প্রসঙ্গ যে আপনারা টানছেন না, এই দুটোকে বাদ দিন। আমাদের যে শর্ত আছে 1 নম্বর এবং 2 নম্বর, শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার সমস্ত মামলা প্রত্যাহার, এবং 2 নম্বর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য
একবার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এর মধ্যে আমরা আগেও আপনাদের বলেছি যে শেখ হাসিনা প্রত্যর্পণের ব্যাপারে আমাদের কোনো রকম নেই, মানে আমাদের সিদ্ধান্ত নেই এরকম। আপনাদের কাগজে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে যে শেখ হাসিনাকে নাকি কাতারে পাঠানো হচ্ছে। তিনি কোথাও যাচ্ছেন না, আমি নিশ্চিত করছি তিনি কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকছেন। এবার শেখ হাসিনা প্রসঙ্গতে আপনি আর আসবেন না। এবার বাকি প্রসঙ্গগুলো আমি যেগুলো লিখে নিয়েছি সেগুলো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আপনার ব্রহ্মপুত্র বাঁধ দেওয়ার ব্যাপারে আপনারা চীনকে ডেকে এনেছেন এবং চীন ওখানে অনেকটা কাজকর্ম এগিয়েছে। অবিলম্বে চীনের থেকে সমস্ত সম্পর্ক আপনাদের ছেদ করতে হবে। দুই হচ্ছে, এই যে তার্কিতে গিয়ে আপনি এতগুলো দিন কাটালেন এবং টিভি ড্রোন কোম্পানির সঙ্গে আপনি দুদিন ধরে বৈঠক করলেন, কেন করলেন? তার সন্তোষজনক উত্তর আপনাকে দিতে হবে। 3 নম্বর, গঙ্গা জলবন্টন চুক্তি আর তিস্তা প্রকল্প নিয়ে আপনারা যে আলোচনা করতে চাইছেন, আমরা সে আলোচনা আমরা করতে চাই, কিন্তু কোন বেসিসে আমি সেটা বলছি। আপনারা বলছেন যে শেখ হাসিনার সময়ে যে সমস্ত চুক্তিগুলো ছিল সেই সমস্ত চুক্তিগুলো আবার রিওপেন করতে হবে। যেমন এর মধ্যে রয়েছে আপনার স্থলবন্দর ব্যবহার করার চুক্তি, ভিসা, খাদ্যপণ্য, এই সমস্ত আপনাদের সমস্ত ওই চুক্তি অনুযায়ী চাই। কিন্তু আপনারা বারবার বলা সত্ত্বেও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এখনো কমাননি। চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা চিন্ময় প্রভুর মুক্তি সম্পর্কে কোনো কাজ করেননি। তারপর হচ্ছে জ্বালানি ও পণ্য সরবরাহের ব্যাপারে আমাদের আপত্তি নেই, আমরা চেষ্টা করব। আপনারা হরদীপ সিং পুরীর সঙ্গে, যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে আপনারা কথা বলেছেন, তিনিও একই কথা বলেছেন, আমি পুরোটাই জানি। আর এই যে আপনারা বলছেন হাসিনার আমলে যে সমস্ত চুক্তিভুক্তি রয়েছে সেই সমস্ত চুক্তিগুলো আবার পুনরূপায়ণ করা, যার সঙ্গে চুক্তি হয়েছিল তাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। আপনারা যখন আপনি উপস্থিত ছিলেন, যখন এই 10 দফা চুক্তি যখন হয়, তখন মিস্টার খলিল আপনি ওখানে তখন উপস্থিত ছিলেন, আপনি কিন্তু তখন হ্যাঁ বলেছেন। আর আজকে এসে আপনি উল্টো সুর গাইছেন। তা যে মানুষটার জন্য এই চুক্তিগুলো হয়েছিল সেই মানুষটাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য প্রত্যর্পণ চাইছেন, অথচ আবার আপনারা বলছেন যে তার আমলের সমস্ত চুক্তি রূপায়ণ করতে হবে। 2 2 তো 22 হয় না, 2 2 তো 4 হয়, 22 তো কোনোভাবে আপনি করতে পারবেন না। ফলে আপনারা যে সমস্ত অন্যায় আবদারগুলো করছেন সেগুলো একবার খতিয়ে ভাবুন। আর ভারতবর্ষ যেটা বলছে, একটা সুস্থির গণতন্ত্র, সকলের সমান ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া এবং একটা গণতান্ত্রিক সরকার, এটা যেটা আছে সেটাকে ভারত এখনো একদলীয় সরকার বলেই মনে করছে। আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা একদলীয় সরকার। আমরা বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অংশগ্রহণে নির্বাচিত যে সরকারই আসুক সেই সরকারের সঙ্গে আমরা কাজ করব। আপনারা কি করেছেন? আপনারা সব থেকে বড় দল আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে পাঠিয়ে দিয়ে, ভোটে অংশগ্রহণ না করতে দিয়ে, আপনারা নিজেদের কিছু লোকেদের মধ্যে আপনারা এটা করেছেন, নির্বাচনটা করেছেন। ফলে ভারতের চোখে
এই নির্বাচনটা হচ্ছে একদলীয় নির্বাচন। এই একদলীয় নির্বাচন আমরা কখনোই বলিনি যে একদলীয় নির্বাচন আমরা মেনে নেব। ফলে এই শেখ হাসিনা প্রসঙ্গ ভুলে যান, আসাদুজ্জামান খান প্রত্যর্পণ ভুলে যান, আর ভারতের সমস্ত রকম সহযোগিতার কথা, সব রকম সহযোগিতার কথা ভুলে যান। আপনারা যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাহলে যে সমস্ত তার করা চুক্তিগুলো আছে সেগুলো অবিলম্বে রূপায়ণ করার জন্য ভারতবর্ষ কিন্তু পা বাড়িয়ে আছে। আমরা ভবিষ্যতেও কথা বলবো, আমরা আবার আলোচনা করব, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আর দ্বিতীয়বার এই কথা ভারতবর্ষ শুনতে চায় না। মিটিং শেষ। অর্থাৎ শেখ হাসিনা প্রসঙ্গ উঠতেই মিটিংয়ে একেবারে ধামাচাপা পড়ে গেল, মানে মিটিং আর কি ভণ্ডুল হয়ে গেল যাকে বলা যায়। তারপর চাটা খাওয়া, হ্যান ত্যান, এই সমস্ত যাটা হয়, যা হয় সে তো সবই জানেন, কূটনৈতিকভাবে যেটা হয় সেগুলো হয়েছে। তবে মিটিং কিন্তু ফলপ্রসূ হয়নি। অনেক দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি লিখেছিলাম যে খলিলুর আসছেন বটে কিন্তু চিড়ে ভিজবে না। আলটিমেটলি কিন্তু চিড়ে ভিজল না। মিটিংটা শেখ হাসিনার জায়গায় এসে আটকে গেল এবং ভারতবর্ষ নিশ্চিত করে দিল যে শেখ হাসিনা ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকবেন এবং শেখ হাসিনাকে তুলে দেওয়ার ব্যাপারে দ্বিতীয়বার ভারত কোনো কথা শুনবে না। এরপরে বাকি ব্যাপারগুলো ভেবে দেখা হবে। ওই জলবন্টন চুক্তি, তিস্তা চুক্তি, আপনার খাদ্যপণ্য সরবরাহ, ডিজেল সরবরাহ, যা যা আপনারা বলছেন, এই ভিসা দেওয়া, হ্যান ত্যান, আপনারা সব ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষ কি করছে না করছে।